स्टेट ऑफ इमरजेंसी बिशिबाची पोंगमारगै ते डार्क चैप्टर रक्षावै प्रदेश महिला मोर्चानि लुआची मुंबई तांगसल मुक्तधारा ऑडिटोरियम हॉल नग मक पार्लियामेंट तांगबतांग संगतिजाखा जाति कथार मुसंगै अ तांगबतांगनो चेंगसोय रफाइका हास्ट्री मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी हास्टे कास्को एमपी राजीव भट्टाचार्य मंत्री सुशांत चौधरी एमएलए भगवान चंद्र दास तेमान जाखा गजाम एमएलए जक मिमी मुजुमदार खबै जुदा जुदा आदंग्रक अ सालो अ तांगबतांगनो रगै कक नारखा हास्ट्री मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बसाई खनारखा स्टेट ऑफ इमरजेंसी बिशिबाची पोंगलांखा फियाबा अ पांदाव अ तांगबतांग तंगनाय कबांगमा बरक आजराव आचायाखो हाइनि बागै आजरानि स्टेट ऑफ इमरजेंसी तामो ते कसम साल रगबम हाइके लाइखा आबरंनो तियै सावै मानियाखो हाइनि बागै अबहाय मक पार्लियामेंट तांगबतांगनि बिसिंतै लुकुरगनो साइ मानना बागै अबहाय पांदा खलाइजागै टंगो हनि साका मंत्री अक्रा तै बसाका आजराव गचाम मंत्री बखरग इंदिरा गांधीनि बुसा जिल्ला संजय गांधी लुकुरगनो रमरमै स्टेरिलाइजेशन खलायो तै जे बरगरक स्टेट ऑफ इमरजेंसी नो केबेनि फाइका बरगनो ताताल एरेंकक सिलजावै आलंग चबो बतै बसाका कन्स्टिट्यूशन मुथांगै नारगना बागै स्टेट ऑफ इमरजेंसी खलाइजाखा हनै और सालो मक पार्लियामेंट तांगबतांगनो चेंगसाई रुफाइनाय अंगै प्रदेश बीजेपी ने कास्को एमपी राजीव भट्टाचार्य बहायनो ककनारखा ब ककनारखानी साइखनारखा मोहम्मद अली जिन्ना ते जवाहरलाल नेहरू बरकनि आचुक थाइनो मुथांगै नारगना बागै हिंदुस्तान पाकिस्तान नो खाखा बतै बसाका हाकतनि काश्मीर नब खागजा खामुहनै आजराबो 370 दारा रगै हादुमा फुनौना थांगै चबा खलायना थांगै लांमा चमानि भारत केशरी श्यामा प्रसाद मुखार्जीनि आगिनि खलायजाक अ सामुंबतां रकनो लुकुरंनि बसकांगो तिसाय फुनौना बागै अ तांबतां रक खलायजागै दंगो हनै साइ खनारखा एमपी राजीव भट्टाचार्य असालो प्रदेश महिला मोर्चानि लुआजी मुंबई संगतजाक मक पार्लियामेंट तांबतांगो खरक जिदक आदंग्र कक नारखा आबै बाक्सा असालो ट्रेजारी खबै अपोजिशन मंगई काइनि बेंच बहायनो डिवाइड हायाकेबा खागजाखा ते अ तांबतांग मक पार्लियामेंट भारतीय जनता महिला मोर्चा त्रिपुरा प्रदेश कमिटिनि आदंजुक संग्रह बहायनो मानजाक लाइखा থেকে আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে কোনো রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি। আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে। আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। আমি মনে আছে যে সে বইটা যে কোনো বই সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, সেই বই ডিএম অফিসে পাঠাতে হতো। সেখানে কোনো রকম মানে কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে মানে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো মানে যে ডায়লগগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো। মানে গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে। আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত মহোদয়। আমরা দেখেছি কি অবস্থা ছিল, কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে। এই মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা, এই মিসার যে মানে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি। এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা, আমার জানাশোনা বহু লোক আছে, অনেকে জীবিত আছে অনেকে জীবিত নেই, তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না। এই মিসা আইনে কি অবস্থা ছিল আমরা সবাই জানি। যে যেদিন এই 25শে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা, 25 মানে 26শে জুন সকালবেলায় রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন। কি ডিক্লেয়ার করলেন? যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দি, সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই মিসা আইনের বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ
সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত। তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আন্দোলন গর্জে উঠল, আমাদের জেপি নারায়ণ, আপনারা সবাই জানেন যে উনার নেতৃত্বে, নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন, এবং তারপরে উনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন, আমাদের আদবাণিজ্যের থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম, বিশেষ করে আরএসএস এবং জনসংঘ তৎকালীন, তাই সমস্ত লিডারকে জেলের মধ্যে পুরে দিয়েছেন। আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেট করবেন, আমি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা করবে, তাতে করে এক তো যারা ওই সময়ে 1975 থেকে 1977 পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি, এক তো নিজেরাও জানলো, আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকের এই মক পার্লামেন্ট, তাদেরকে স্মরণ করার দিন। আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে 3 ধরনের ইমার্জেন্সি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন 352 ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি হয়, এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা, যদি দেখা যায় এক্সটার্নাল যদি আক্রমণ হয়, ইন্টারনাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয়, সেখানে করা যেতে পারে, এবং রাজ্য ভিত্তিক যখন ইমার্জেন্সি হয় সেখানে 356 দ্বারা সেটা প্রয়োগ করা হয়। এবং আমরা এখানে 1975 সালে সবচেয়ে বিতর্কিত যে ইমার্জেন্সি, সেটা আমরা দেখলাম ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন, এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 360 ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে, তখন সেখানে দেওয়া যায়। আমার মনে আছে, আমার একটা আমি সৌভাগ্যবান, কিসা কুৎসিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার। এবং কিসা কুৎসিকার মধ্যে একদম পুরো ডিটেলস তখন বলেছিল কিভাবে এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন, সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল। বন্ধুগণ, আজকে এখানে আমরা যারা আমি দেখলাম যে বিভিন্ন যারা আমাদের বিরোধী দলের নেতা, বন্ধুগণ, আপনারা জেনে গেছেন যে আমরা আমাদের এই ভারতবর্ষে 25শে জুন 1975-এ ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, এবং এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পেছনে প্রেক্ষাপটে কি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। এবং এই যে 75-এ যে ইমার্জেন্সি গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আজকে তার 50 বছরে পা দিয়েছে। এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জনগণের কাছে এই 50 বছরের যে ইতিহাস, এই সংবিধানকে যারা হত্যা করেছিল তাদের চেহারা জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। তার মধ্যে এই মক পার্লামেন্ট এটা বিশেষ গুরুত্বপূর্ণ। মহিলা মোর্চা এবং যুব মোর্চা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের এই যে 50 বছর গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে জনসমক্ষে তুলে ধরা এবং আগামী প্রজন্মকে তুলে ধরার জন্য এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মহিলা মোর্চার সভানেত্রী সহ ওনার পুরো টিমকে যে আপনারা এই খুব সুন্দরভাবে আজকে এই মক পার্লামেন্টের আয়োজন করেছেন, এবং শুনেছি এখানে ইয়ং এনার্জেটিক মেয়েরাও এখানে পার্টিসিপেট করবে। তার জন্য যারা পার্টিসিপেট করবে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাই। তাহলে কেন আমাদের কাছে প্রশ্ন যে আমরা এত দূর থেকে সময় নষ্ট করে আমরা এখানে এসেছি মক পার্লামেন্ট, আমাদেরকে স্লিপ ধরে দিলেও আমাদের এই গণতন্ত্রকে হত্যা করার যে 50 বছর, কারণ আমাদের কাছে
বিগত দিনে ইতিহাসটাকে যে রাখা হয়েছিল সেটা বিভ্রান্তিকর ইতিহাস। আগামী প্রজন্মকে জানতে হবে যে আমাদের এই সংবিধানকে এবং আমাদের এই ডেমোক্রেসিকে, যারা আজকে ডেমোক্রেসি ডেমোক্রেসি বলে চিৎকার করে, গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে, তাদের যে ইতিহাস, তাদের যে আসল চেহারা, সেটা ভারতবাসীর কাছে তুলে ধরার জন্যই আজকে আমরা এরকম কর্মসূচির আমরা আয়োজন করেছি। আমার পূর্ববর্তী বক্তা উনারা বলেছেন যে উনার সেই সময় দেশের প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, উনি এই 1975 এর 25শে জুন উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন। ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন, তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করার সময় তার কিছু সংবিধানে সেখানে উল্লেখ করতে হবে কেন এই জরুরি অবস্থা। আর্টিকেল 352 সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী আর্টিকেল 352 কখন লাগাতে পারবে তার একটা সংবিধানে উল্লেখ করা রয়েছে। দেশে যখন জরুরি অবস্থা হয়, যুদ্ধ হয়, অকাল হয়, অকাল মানে ক্ষরণ হয়, মানুষের মধ্যে একটা মানে অনৈক্যের বাতাবরণ তৈরি হয়, সেই সময় আর্টিকেল 352 অর্থাৎ এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়, রাষ্ট্রপতি শাসন দিতে হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে সেই সময় এমন কোনো পরিস্থিতি হয়নি যে দেশে আর্টিকেল 352 লাগানো যায় এবং জরুরি অবস্থা ঘোষণা করা যায়। শুধুমাত্র ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্যই এবং নিজের চেয়ারকে রক্ষা করার জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুধু জরুরি অবস্থা ঘোষণা করেনি, জরুরি অবস্থা ঘোষণার পরে কি কি অবস্থা হয়েছে, এই গণতন্ত্রকে হত্যা কিভাবে করা হয়েছে, সেখানে যারা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের বিদ্যালয়, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মানবাধিকার এবং সমস্ত কিছুকে ভুল উল্টিত সেই সময় করা হয়েছে। এবং জেনে আপনারা আশ্চর্য হবে যে সেই সময় প্রায় 1 লক্ষ ভারতবাসীকে, এই ভারতবাসীর মধ্যে কারা, পলিটিক্যাল লিডার থেকে শুরু করে, সেখানকার বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে, সংবাদপত্র, যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত তাদেরকে, এবং টিচার, প্রফেসর, এরকম সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের জেলে পুরা হয়েছিল 21 মাসের জন্য। কোনো আইন নেই, আদালতে প্রেরণ। এখন যেরকম আমাদের রাইট আছে, আমাকে অ্যারেস্ট করার সময় পুলিশ আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হবে, আমাকে কোর্টে প্রডিউস করতে হবে, সেখানে আমার বিচারাধীন হবে, সেই সময় কোনো রকম ব্যবস্থা ছিল না। তাদেরকে নির্বিচারে অত্যাচার করা এবং গণতন্ত্রকে স্তব্ধ করা সেই সময় ইন্দিরা গান্ধী সেটার লক্ষ্য ছিল। অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরোধিতা করলেই তাকে এই জেলে পুরে দিতে হবে, এই জরুরি অবস্থা অর্থাৎ মিছা লাগি। এবং বহু সংবাদপত্র তাদের যে সংবাদ পরিচালনা অর্থাৎ ডেমোক্রেটিক রাইট আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে জানি, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে টুটি ধরে সেদিন এই সংবাদপত্রের উপরও ঝাঁপিয়ে পড়েছিল, তার ইতিহাস এখানে আমরা জানি। স্বাধীনতার মতামত প্রকাশের ক্ষেত্রেও সেখানে তাদেরকে মানে তাদের অধিকার খর্ব করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছুতে সেই সময় তাদের সেই ইন্দিরা গান্ধীর একনায়কতন্ত্র আমরা দেখতে পাই।